আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই চ্যানেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে শিক্ষার্থীদেরকে ইংরেজি শিক্ষককে বড়ি বানিয়ে প্রতিদিন দুবেলা করে খাওয়ালেও ইংরেজি পড়া কিছুই বুঝবেন না বা বোঝেন না, তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো। বুঝতেই পারছেন, এই চ্যানেলের ভিডিওগুলো শুধু দুর্বল শিক্ষার্থীদের জন্য পারফেক্ট। তাছাড়া যারা সবল শিক্ষার্থী তারাও এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে সহজ টেকনিকে ইংরেজি শেখার কাজে নিয়োজিত আছি আমি, মোহাম্মদ নূর আমিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নাগালে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটু কষ্ট হলেও ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করুন। আপনাদের এতটুকু সহযোগিতা আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে, কারণ অনেক কর্মব্যস্ততার মাঝেও ভিডিও নির্মাণ করতে হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির জন্য এবং মনোবল সৃষ্টির জন্য। আজকের ভিডিওতে আপনাদের জন্য উপহার থাকছে রাইট ফর্ম অফ ভার্বসের তৃতীয় পর্ব। এ পর্বে 5টি রুলস থাকছে, 21 থেকে 25 রুলস পর্যন্ত। ইংরেজি গ্রামারের এমন কোনো শাখা নেই, এমন কোনো প্রশাখা নেই, এমন কোনো উপশাখা নেই যা রাইট ফর্ম অফ ভার্বসের আওতায় নেই। ইংলিশে দক্ষতা অর্জন করতে হলে এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আপনি ভিডিওটি দেখুন, তারপর বলুন। আমরা প্রথম রুল নম্বর 21 নিয়ে আলোচনা করব। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন। যদি কোনো সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সকে যদি এই লিস্ট দ্বারা ডিভাইডেড করা হয়, সেক্ষেত্রে এ ধরনের সেন্টেন্স বা এ ধরনের সিচুয়েশনে বা এ ধরনের প্রেক্ষাপটে লিস্টের পর যে সাবজেক্ট থাকে, যেমন এখানে হি আছে, এখানে আই আছে, এখানে আছে ইউ, এখানে আছে ইউ, বামে একটি অংশ আছে, ডানে একটি অংশ আছে। যতটি এখানে সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সেরই লিস্টের পর যে সাবজেক্ট আছে তারপর শুড বসাতে হবে। শুড বসালে এই সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। আমরা এখন শুড বসাবো। এখন সাবজেক্টের পর এখানে বসবে শুড, এখানে বসবে শুড, এখানে বসবে শুড, এখানে বসবে শুড। ওকে, আমরা এই প্ল্যাটফর্মে কি পেলাম? যদি কোনো সেন্টেন্সকে লিস্ট দ্বারা ডিভাইডেড করা হয় এবং লিস্টের পরে যে সাবজেক্ট থাকবে তারপর শুড বসালে আর কোনো কোথাও পরিবর্তন করা লাগবে না, চেঞ্জ করা লাগবে না। শুড বসালে সেন্টেন্সটি পুরো সঠিক হয়ে গেল। প্রথম রুলের ফর্মুলাটি পেলাম। রুল নম্বর 22। আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন যে ইংলিশ সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, যে কোনো ইংলিশ সেন্টেন্সে হোয়াইল থাকে এবং হোয়াইলের সাথেই যদি কোনো ভার্ব থাকে, অ্যাটাচড ভার্ব, হোয়াইলের সাথে যদি কোনো অ্যাটাচ ভার্ব থাকে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেন্টেন্সটি সম্পূর্ণ কারেক্ট হয়ে যাবে। যেমন এখানে আছে ওয়াক, এর সাথে আমরা আইএনজি যুক্ত করব, এই সেন্টেন্সটি সঠিক হয়ে গেল। এখানে হোয়াইলের পর আছে ইট, ইটের সাথে আইএনজি যুক্ত করব, বাস। যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত হলে ওই ওয়ার্ডটির, ওই ভার্বটির মানে হবে ডাবল অর্থ হবে, মানে ওর অর্থটা দুইবে। যেমন হাঁটতে হাঁটতে, ওয়াক মানে হাঁটা, এখানে হাঁটতে হাঁটতে, এখানে ইট মানে খাওয়া, খেতে খেতে, আর বাকিগুলো কোনো পরিবর্তন করা লাগবে না। এর আরেকটি নিয়ম আছে, যে নিয়মটিও আমাদের জানা দরকার। দেখুন, যদি কোনো সেন্টেন্সে হোয়াইল থাকে, এই হোয়াইলের পর যদি ভার্ব না থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকবে না কিন্তু সাবজেক্ট থাকবে, সেক্ষেত্রে এই সেন্টেন্সটিকে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই হোয়াইলের পর যদি কোনো ভার্ব না থেকে কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরের ভার্বটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী কি? সাবজেক্টের পর ওয়াজ অথবা আয়ার, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। আমরা এটিকে এখন শুদ্ধ করব। এখানে দেখুন, হোয়াইলের পর আছে ইট নামের সাবজেক্ট, তারপর আছে রান, এই অংশটি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এই অংশটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে? হোয়াইলের পর কোনো ভার্ব নেই, আছে সাবজেক্ট, তারপর আছে ভার্ব।
এই কারণে এই অংশটিকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যেখানে হোয়াইলের কাছাকাছি অর্থাৎ অ্যাটাচড করা আছে ভার্ব, সেখানে শুধু আইএনজি যুক্ত করতে হবে। আমরা এখন এই সেন্টেন্সটি কারেক্ট করব। এখানে হবে ওয়াজ, হি, যেহেতু সি আছে সেজন্য এখানে ওয়াজ হবে। আর মূল ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। এখানেও হবে ইট ওয়াজ, মূল ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। বাস, এই রুলে আমরা কি পেলাম? হোয়াইলের সাথে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আরেকটি নিয়ম হলো হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তার পরের ভার্বটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। বাস, আমরা এবারে যাব পরবর্তী স্টেপে। এবার দেখবো রুল নং 23-র মধ্যে কি আছে। এই নিয়মটি অতি সহজ, খুব কঠিন নয়। আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে, ইংলিশ সেন্টেন্সের মধ্যে, ইংরেজি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখেন অনস আছে, তাহলে সেন্টেন্সই হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি ই স্টার্টে থাকে সেন্টেন্সই করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি 2 ইয়ার্স অ্যাগো অথবা 5 ইয়ার্স অ্যাগো বা 10 ইয়ার অ্যাগো যাই থাকুক না কেন, সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি বিফোর থাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বিফোর 2 মিনিটস বা 5 মিনিটস বা 10 মিনিট, সেন্টেন্সকে করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি দ্য প্রিভিয়াস ডে থাকে সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। লাস্ট নাইট থাকে সেন্টেন্সটি করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অ্যাগো থাকে বা লং সিন্স থাকে অথবা ইন যে কোনো সাল থাকে, তাহলে সেন্টেন্সটি করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে এই প্ল্যাটফর্মে যতগুলো সেন্টেন্স দেখতেছি প্রত্যেকটি সেন্টেন্স লক্ষ্য করুন, এখানে লাস্ট নাইট আছে, এই সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। 2 ডেজ অ্যাগো, এটা ফার্স্ট ইনডিফিনিট, এই সেন্টেন্সটিকে করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। লাস্ট নাইট আছে, এখানে করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। 2 মিনিটস অ্যাগো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এখানে দ্য প্রিভিয়াস ডে, এটিকেও করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর বিফোর 2 ডেজ, এইটিকেও করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে সেটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এগুলোকে ফার্স্ট ইনডিফিনিট করব। দেখুন প্রথম সেন্টেন্সেই আছে নেগেটিভ ফর্মে, এই সেন্টেন্সটিকে ফার্স্ট ইনডিফিনিট করতে হবে আবার নেগেটিভ ফর্মে। আর আমরা জানি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে ওই টেন্সেরই নির্দিষ্ট কোনো সাহায্যকারী ভার্ব থাকে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা পাই ডু ডাজ এবং এর ফার্স্ট ফর্ম হলো ডিড। যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স সেহেতু এখানে ডিড নট হবে, এখানে হবে ডিড নট। ওকে, এখানে কিন্তু ডিড নট হলো এই কারণে যে কোনো সেন্টেন্সের নেগেটিভ ফর্ম করতে গেলে সাহায্যকারী ভার্বের সাথে নট বসবে। যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স সেহেতু এখানে ডিড বসবে। এই সেন্টেন্সটিও হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে আছে গো, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটাকে হবে ওয়েন্ট, এটা ফার্স্ট ইনডিফিনিট আছে। এখানে উই ওয়াজ, এই সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট হবে, ওয়াজটা হবে ইডি। এই সেন্টেন্সটি প্লে, এখানে দেখুন এখানে বি ভার্ব আছে, বি ভার্বটিকে পাস্ট ফর্ম করতে হবে। বি ভার্বের একটি রহস্য হলো এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো অ্যামিজার, এর ফার্স্ট ফর্ম হলো ওয়াজ হয়। যেহেতু এখানে আই আছে, আইর সাথে ওয়াজ হয়, সেহেতু এখানে ওয়াজ হবে, এখানে করতে হবে রোড। বাস, অর্থাৎ আমরা এই প্ল্যাটফর্মে কি পেলাম? যদি কোনো সেন্টেন্সে অনস থাকে, ইয়েস্টারডে থাকে, 2 ডেজ থাকে বা 5 ডেজ থাকে, বিফোর থাকে, বিফোর 2 মিনিটস অথবা দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, অ্যাগো বা লং সিন্স, সেই সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা এই ওয়ার্ডগুলো শুধু মনে রাখবে, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা পরবর্তী স্টেপে যাব। রুল নং 24-এ কী থাকছে এখন দেখার বিষয়। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন, এটিও কঠিন নয়। এই সেন্টেন্সগুলোতে 3টি রহস্য আছে। 1 নম্বর রহস্য হলো প্রত্যেকটি সেন্টেন্সই ইন্টারোগেটিভ, প্রত্যেকটি সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, তাহলে এই সেন্টেন্সগুলো হলো ইন্টারোগেটিভ। দ্বিতীয়ত এই সেন্টেন্সগুলো WH কোশ্চেন দ্বারা শুরু, এই সেন্টেন্সগুলো WH কোশ্চেন দ্বারা শুরু। তৃতীয়ত আমরা যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন ওটা ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্টের পূর্বে একটি নির্দিষ্ট সাহায্যকারী ভার্ব বসবে। কোন সাহায্যকারী ভার্ব বসবে? ওই সাহায্যকারী ভার্ব বসবে যে সাহায্যকারী ভার্বটি টেন্স অনুযায়ী হবে। এখন আমাদের দেখার বিষয় এইগুলো কোন টেন্স হবে। আমরা সর্বপ্রথম যে সেন্টেন্সটি আছে সেটি দেখব। এখানে আছে নাও। যদি কোনো সেন্টেন্সে নাও থাকে সেটা অবশ্যই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি জাস্ট নাও থাকে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
কিন্তু এখানে শুধুমাত্র নাও আছে, এই জন্য এই সেন্টেন্সটিকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন এইটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, কারণ কাজটি এখন চলছে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসবে, অ্যাম ইজ আর এর যে কোনো একটি, যেহেতু এখানে আই নাই অ্যাম বসবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় ইউ, সেজন্য এখানে ইউজও বসবে না, এখানে বসবে আর, মূল ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। বাস, এই সেন্টেন্সটি ওকে হয়ে গেল। এটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো? এখানে নাও থাকার কারণে। পরবর্তী সেন্টেন্সটি দেখুন, এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকার কারণে এই সেন্টেন্সটি হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। সাহায্যকারী ভার্ব ডিড, ডু ডাজের ফার্স্ট ফর্ম হলো ডিড। বাস, এখানে লাস্ট নাইট আছে, এখানেও লাস্ট নাইট আছে, দুইখানে হবে ডিড, এখানেও হবে ডিড। বাস, এটা ছোটো হাতের হবে অবশ্য। নেক্সট মান্থ আছে, নেক্সট মান্থ কিন্তু এটা হলো ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই মাসটি এখনও আসেনি, এখানে হবে উইল, এখানে হবে উইল, আর মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকবে। যেগুলো সিম্পল ইন্টারোগেটিভ, তার মূল ভার্বের কিন্তু কোন টেন্স হয় হোক, মূল ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম, সবগুলো প্রেজেন্ট ফর্ম থাকবে। এখানে দেখুন এই সেন্টেন্সটি, হাউ ইউর ব্রাদার স্টাডি ইংলিশ, এই সেন্টেন্সটি কোন টেন্স আমাদের ভাবতে হবে। এটা চোখ বন্ধ করি আমরা বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? যেগুলো অতীতকালের এবং ভবিষ্যতের কোনো ওয়ার্ড থাকবে না, চোখ বন্ধ করে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু প্রশ্ন হলো এখানে আরেকটি, এখানে সাবজেক্ট কি ইয়োর নাকি ব্রাদার, নাকি ইয়োর ব্রাদার, অর্থাৎ এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এ কারণে যে ইয়োর ব্রাদার এটা এমন একজন ব্যক্তি এখানে অনুপস্থিত, মানে তোমার ভাইকে, এটা কিন্তু এখানে তার উল্লেখ নেই, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে বসবে ডাজ, এখানে বসবে ডাজ। আর এই দুটো সেন্টেন্স এখানে আছে টুমোরো, এখানে আছে, এই টুমোরো আছে সেখানে উইল হবে, এখানে হবে। আর এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু লাস্ট নাইট আছে এজন্য এটা পাস্ট ইনডিফিনিট হবে, এখানে বসাইতে হবে ডিড, আর এখানে মূল ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। এই দুটি সেন্টেন্সের মধ্যে একটু ক্রিটিক্যাল বিষয় আছে, এই দুটি সেন্টেন্সের মধ্যে একটি ক্রিটিক্যাল বিষয় আছে। এই দুটি সেন্টেন্স অন্যভাবে করা যায়, কারণ এই হু কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এই জন্য এখানে উইল হেল্প ইউ, এই ইউ কিন্তু সাবজেক্ট নয়, এই বিষয়টি একটু জানা দরকার। এখানে অবজেক্ট হিসেবে আছে আর এই হু আছে সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি দুইভাবে লেখা যায়। আমরা এই সেন্টেন্সের উইল হেল্প তারপর ইউ লিখতে পারি। যদি যখন আমরা এইটাকে ইউকে তখন ধরবো অবজেক্ট, তখন আমাদের লিখতে হবে উইল হেল্প ইউ, তখন এখানে হবে ডিড না হবে কল্ড ইউ, অর্থাৎ এখানে হবে কল্ড ইউ আর এখানে হবে উইল হেল্প ইউ। কারণ যে কোনো ফিউচার টেন্সে উইলকে বাদ দেওয়া যাবে না, আর আমরা যখন এটা কল্ড লিখবো তখন ডিড লেখার দরকার নেই। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বের রুল নং 25। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন, যদি কোনো ভার্বের পূর্বে হ্যাভিং থাকে, ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 ফর্ম। যদি গেট বা গট থাকে, মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। হ্যাজ অথবা হ্যাভ অথবা বিং যদি থাকে, এইগুলো যদি কোনো ভার্বের পূর্বে থাকে তাহলে মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপলের। যেহেতু এখানে হ্যাভিং আছে, এখানে মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল, ডান হবে। এখানে যেহেতু আছে গট, মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল, ডি হবে। ফিনিশ আছে, ফিনিশড হবে। এখানে গট লেখলো হয়, গঠেন লেখলো হয়, পাস্ট পার্টিসিপল দুইটি হয়। এখানে আছে টিস, এখানে হবে টট, যথেষ্ট। অর্থাৎ যে কোনো সেন্টেন্সের যদি ভার্বের পূর্বে হ্যাভিং থাকে, অর্থাৎ ভার্বের পূর্বে হ্যাভ থাকে, হ্যাজ থাকে, হ্যাড থাকে, হ্যাভিং থাকে, গেট থাকে, বিং থাকে, এর পরের ভার্বটি হবে ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 ফর্ম। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।